ভারতের সাথে আমাদের এখন সম্পর্ক এই মুহূর্তে শীতলতম, কোনো সন্দেহ নাই। বাট এই রুমে কেউ মনে হয় এটা বলবে না যে এটাকে হিমঘরে পাঠিয়ে দেওয়ার খুব ওয়াইজ কোনো কাজ হবে। আমাদের ভাইস ভার্সা ডিপেন্ডেন্সি আছে। এক সময় 28 লক্ষ ভিসা বাংলাদেশ থেকে দেওয়া হতো, মানে 28 লক্ষ লোক মনে হয় বাংলাদেশ থেকে, বাংলাদেশের মানুষ ইন্ডিয়ায় যেত বেড়াতে বা অন্যান্য কাজে। 8 থেকে 10 লক্ষ মেডিকেল ভিসা দেওয়া হতো। ডিপেন্ডেন্সিটা তৈরি হয়ে গেছে, আমরাই করেছি, বিকল্প আমরা করতে পারি নাই। আমাদের তো চিকিৎসা খুব এক্সপেন্সিভ এবং আমরা খুব অনেক হসপিটালও করতে পারিনি। পানির উপর আমাদের নদীর উপর ডিপেন্ডেন্সি আছে। এরশাদ স্যার তো তিস্তা ব্যারেজ করেছিলেন সেই কত সালে, 80-র দশকে। এরপরে তো 24 বছরে একটা ব্যারেজও হয়নি, একটাও না। কেন হলো না? অনেক সরকারই তো আছে। তো পানির সক্ষমতা আমরা নিজস্ব কিছু আগাই নেই। এসেনশিয়াল কমোডিটিসের উপর ডিপেন্ডেন্সি আছে। আর বর্ডার, ওরে বাবা, প্রায় 3000 মাইলের বর্ডার, ওয়ার্ল্ডের মোস্ট কমপ্লেক্স বর্ডার। ওরা তো ওদের বর্ডারে কাঁটাতারের বেড়া দিয়ে দিয়েছে, আমরা দিলাম না কেন? আমরা যতদিন দিতে পারবো না ততদিনই বাস্তবতা আমাদের বুঝতে হবে। আর এই সরকার আসার পরে খুব দুঃখের সাথে দেখেছিলাম খুব বেশি প্রভোকেটিভ অ্যাটিটিউড ছিল, বিপক্ষেই ছিল। ম্যাপ নতুন করে এঁকে ফেললো একজন অ্যাডভাইজার, ওট নিয়ে সরকারের অংশ, ম্যাপ এঁকে ফেললো, 7 সিস্টার তসতস হয়ে যাবে, কত কিছু বলা হলো। তো ওগুলো প্রভোকেটিভ ছিল। লাকিলি এই প্রভোকেশনে কেউ পা দেয় নাই। ভারত বিরোধিতা একটা চমৎকার ভোট পাওয়ার কৌশল, কিন্তু সর্বোচ্চ ভারত বিরোধীরাও যখন দেশ চালাবে তখনও তাদেরকে বাস্তবতা বুঝেই চালাতে হবে। যে কারণে ডক্টর ইউনূস স্যার মোদীর সাথে দেখা করলেন, যে কারণে ডক্টর ইউনূস স্যার পররাষ্ট্র সচিবের সাথে দেখা করলেন, বিং প্রাইম মিনিস্টার। তো এই যুদ্ধ লেগে গেলে তখন আমাদের হেল্প করবে কে? বার্লিন ক্রাইসিসে তো আমেরিকা ওই প্লেনে করে খাবার পাঠাতো, আমাদেরকে প্লেনে করে খাবার ওষুধ কে পাঠাবে? এমন কোনো গ্যারান্টি কি আছে? এমন কোনো ব্যাকআপ সাপোর্ট কি আমাদের আছে? ব্যাকআপ সাপোর্ট তৈরি হলে আমরা জানতে চাই, তখন আমরা শক্তভাবে নাইবার কান্ট্রির সাথে ডিল করতে পারবো। ক্রাইসিস হলে মারা যাবে আমাদের মানুষ। এক রোহিঙ্গা ইস্যুতে আমরা দেখেছি পৃথিবীর কোন দেশ আসলে আমাদের রোহিঙ্গা সমস্যার সমাধানে ট্রুলি রিয়েল হেল্প করতে পেরেছে? পারেনি। আমাদের ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছে। আরো 2 লক্ষ রোহিঙ্গা বরঞ্চ 1-1.5 বছর আসছে, 1-1.5 বছরে আসছে। তো সমস্যাটা তো বাংলাদেশের সমস্যা। সেই জন্য ওই কেউ টার্কির দালাল, কেউ ভারতের দালাল, কেউ পাকিস্তানের দালাল, কেউ আমেরিকার দালাল, কেউ মস্কোর দালাল, কেউ চায়নার দালাল, সব বাদ দিয়ে আমাদের বাংলাদেশের দালাল হতে হবে। এই বাংলাদেশের দালালিটা এই সরকার প্রমোট করতে পারত, কিন্তু এই সরকার এটা প্রমোট করেনি। বর্তমান সরকার সম্পূর্ণ কন্ট্রাডিক্টরি অ্যাপ্রোচে চলেছে। করিডোর, একটা ইন্টারিম সরকার, তার ফরেন পলিসি তো ইন্টারিমই হবে। কেয়ারটেকার গভর্নমেন্ট বা ইন্টারিম গভর্নমেন্ট তো দীর্ঘস্থায়ী ফরেন পলিসি করতে পারবে না। পার্লামেন্ট যদি র্যাটিফাই না করে তখন কি হবে? একজন বললেন যে আমাদের সকল ট্রিটি কিন্তু সংসদে প্লেস করার একটা কনস্টিটিউশনাল রিকোয়ারমেন্ট আছে। একদম, ইট হ্যাজ টু বি লেইড বিফোর পার্লামেন্ট। রাষ্ট্রপতি শ্যাল লেইড বলা আছে, তবে একটা এক্সেপশন আছে, কোনো কারণে এটা করা না হলে চুক্তিটা ত্রুটিযুক্ত হবে না, কার্যকর হবে। আর যদি সিক্রেট কিছু থাকে, ন্যাশনাল সোভারেনিটি, তাহলে পার্লামেন্ট শুধুমাত্র চুক্তির জন্য আপনার কনফিডেন্সিয়াল সিক্রেট সেশন করবে, সেখানে কোনো মিডিয়া থাকবে না, দরজা বন্ধ করে আলাপ করবে প্রয়োজনে। কিন্তু পার্লামেন্টে লেট করার বিধান আছে। সেই পার্লামেন্ট যখন নাই, তখন এই যে হিউম্যান রাইটসের পার্মানেন্ট অফিস হলো, আবার নন ডিসক্লোজার ক্লজ সংক্রান্ত চুক্তি হচ্ছে, এগুলো তো খুবই ডেঞ্জারাস ইস্যু। ওর ভিতরে কি আছে না আছে না জেনে তো পরে দেশ তো বাইন্ডিংয়ে পড়ে যাবে। সরকার আসবে, সরকার যাবে, সরকারের লোন থেকে যাবে, আর চুক্তি থেকে যাবে। এই দুটো হলো বাস্তবতা। No one can bind the future parliament, but treaty and loan can bind the future parliament. তো সেই জন্য ইন্টারিম গভর্নমেন্ট ইন্টারিম ভাবেই যেটা একটু ওয়ার্ক করে ভোটের দিকে যাবে, এর বাইরে এগুলোতে করা মনে হয় ঠিক না। তো আমি মনে করি অবশ্যই একটা ন্যাশনাল কনসেনসাসের বিকল্প ফরেন পলিসিতে কিছু আছে বলে আমি মনে করি না। আজকে একটা অংশকে বাদ দিয়ে একটা পলিসি করা হলো, ওই অংশ যখন আসবে তখন সে ন্যাচারালি বিকল্প পলিসিতে চলে যাবে। তো দেশ তো এভাবেই চলেছে, সামনে যদি এভাবে চলে এটা তো খুব দুর্ভাগ্যজনক। আর একটা হচ্ছে, যেটুকু আমি দেখেছি, ফরেন পলিসিটা কখনোই প্রবাসী বান্ধব না। যদিও সেটা তাদের ম্যান্ডেট আছে কিনা আমি জানি না, বরাদ্দ দেয় কিনা, কিন্তু বাংলাদেশ তো বেঁচে আছে রেমিটেন্সের উপরে। কিন্তু আমাদের এই ফরেন পলিসি, আমাদের অ্যাম্বাসিগুলো, হাইকমিশনগুলো কোনোটাই প্রবাসী কল্যাণ বান্ধব না। সেখানে 1 বা 2 প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অফিসার থাকে, আর ডেপুটেশনে বিভিন্ন জায়গা থেকে নিয়ে যাওয়া হয়। তারা কেউ ওখানে প্রবাসীদের জন্য ভালো কাজ করতে পারে না, প্রোটোকল দেয়।
তো প্রতিটা গুরুত্বপূর্ণ দেশে আমাদের দুটো ফরেন অফিস থাকা দরকার, একটা হচ্ছে ডিপ্লোম্যাটিক রিলেশনের জন্য, আর একটা ওইখানকার প্রবাসীদের সুবিধা অসুবিধা দেখার জন্য। অনেকবার বলেছিলাম যে পাসপোর্ট অফিসগুলো বিদেশে 24 ঘন্টা করা উচিত, 7 দিন করা উচিত, 365 ডেজ করা উচিত। একজন ওয়ার্কারের একটা পাসপোর্টের ছোট কাজের জন্য ছুটি নিয়ে আসতে হয় একদিন, ও একদিন ছুটি পাওয়া ওখানে অসম্ভব কঠিন বিষয়। তো আমি আইআর এর ছাত্র ছিলাম 1-1.5 বছর, এবং ইট ওয়াজ এ ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স আমার জন্য। সেখান থেকে একটা অভিজ্ঞতা হয়েছে পরে, যে ইন্টারন্যাশনাল রিলেশনসের ছাত্ররা ভালো ব্যাংকার হয়, ভালো ব্যবসায়ী হয়, এনজিওতে খুব ভালো চাকরি করে, শুধু ইন্টারন্যাশনাল রিলেশনসে কোনো কাজ করে না, দু একজন ছাড়া। তো এটা মানে এটাও মানে রাষ্ট্রীয় কাঠামোতে একসময় আনা দরকার, যে ওই ডিপার্টমেন্টের ছাত্ররা ফরেন পলিসিতে আসলে তারা বেশি ইম্প্যাক্ট করতে পারবে, যদি একটা কম্পিটিটিভ পলিসি আছে। তো আমার মনে হয় আমরা একটা চরম ক্রাইসিসের মধ্যে আছি, আভ্যন্তরীণ দ্বন্দ্ব। দেখুন, ভারতে যখন পাকিস্তানকে অ্যাটাক করা হলো, তখন কিন্তু কোনো রাজনৈতিক দল কিছু নিয়ে কথা বলেনি, কিন্তু এখন কিন্তু সংসদে নরেন্দ্র মোদীকে ধুয়ে ফেলা হচ্ছে। ক্রাইসিসের সময় সবাই একত্রে থাকতে হবে। আমাদের সকল দলকে একত্রে নিয়ে কতটুকু আমরা ভারতকে ছাড় দেব, ফ্রেন্ডশিপ করবো, কতটুকু শত্রুতা রাখবো, কতটুকু আমেরিকার সাথে বন্ধুত্ব থাকবে, শত্রুতা থাকবে। এখন ভারতের শত্রুরা আমাদেরকে বন্ধু বানাতে চাবে, তারা তো আমাদের স্বার্থে বন্ধু বানাতে চাচ্ছে না, তারা ভারতকে বেটার করার জন্য চাচ্ছে। আবার ভারত আমাদের আভ্যন্তরীণ বিষয়ে নাক গলাবে, এটা যদি সকল দল আমরা এক থাকি, কখনোই ভারত আভ্যন্তরীণ বিষয়ে নাক গলাতে পারবে না। আমাদের দেশের ভোট, আমাদের দেশের ইলেকশন, আমাদের দেশের ফরেন পলিসি, আমাদের দেশের ইকোনমিক পলিসি, আমরা সেটা নিজেরা নির্ধারণ করবো এক টেবিলে। সেই কাজটা সিরিয়াস করেছে অনেকটাই, ঐক্যমত কমিশন তো করলো না। ধন্যবাদ।